আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চ্যানেল আয়ের পর্দায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের আয়োজনে। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। বাংলাদেশ কে নিয়ে আমরা যখন কথা বলি শুধুমাত্র একটা ভূখণ্ড এবং সীমানার ভেতর নিয়ে কিন্তু আমাদের কথা বললে হয় না। একটা দেশ যখন হয় তখন তার সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক, বহির্বিশ্ব তাকে নিয়ে কী ভাবছে, কিংবা বাংলাদেশের মানুষ যারা পুরো পৃথিবীতে ছড়িয়ে রয়েছেন তাদের কাজকর্ম, এই সব কিছু মিলেই কিন্তু বাংলাদেশের উন্নতি কিংবা অবনতি সব কিছু আমরা বিচার করি। আজকে বাংলাদেশে আর নিজস্ব ভাবমূর্তি, আমরা কি বাংলাদেশকে নিয়ে ভাবছি এবং বহির্বিশ্বের মানুষজন বাংলাদেশকে কি নিয়ে কি ভাবছেন, এই সব কিছু নিয়ে আলোচনা করতে চাই। দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদেরকে স্বাগত জানাতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জনাব শামসুল আলম লিটন, আপনাকে স্বাগত। আমাদের সাথে রয়েছেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সম্মানিত চ্যান্সেলর, মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী সফল উদ্যোক্তা জনাব আবু বকর হানিফ, স্বাগত জানাচ্ছি আপনাকেও। ধন্যবাদ। আমি শামসুল আলম লিটন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকের দিনে যদি আমি মেইন কি ঘটেছে বাংলাদেশে বলি, তাহলে একটা অন্যতম বিষয় হচ্ছে জনাব তারেক রহমান চেয়ারপারসন বিএনপি, তার সঙ্গে মতবিনিময়ে গিয়েছিলেন শেয়ারটনে সকল সাংবাদিকরা এবং যারা সম্পাদক রয়েছেন, আপনি নিজেও সেখানে ছিলেন। আজকের এই সংবাদ সম্মেলনকে আপনি আসলে আপনার এক্সপিরিয়েন্স কি, বা আপনি কিভাবে মূল্যায়ন করছেন বাংলাদেশের রাজনীতিতে প্রভাবকে? ধন্যবাদ দীপ্তি চৌধুরী, আপনি আমাকে আমন্ত্রণের জন্য এবং আপনার প্রযোজক সহ পুরো টিমকে। আজকে যে সংবাদ সম্মেলনটি, এটি 42 বছর পর বিএনপি যে চেয়ারম্যান হিসেবে অভিষিক্ত হলেন গত রাতে। বিএনপির শীর্ষ যে কর্তৃপক্ষ, শীর্ষ যে ফোরামটি আছে স্থায়ী কমিটি, তার অনুমোদন সাপেক্ষে ভারপ্রাপ্ত থেকে তিনি পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সো প্রথম দিনে তিনি সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং মত বিনিময়, এইভাবে দুইটা ব্র্যান্ডিং করা হয়েছে। শুভেচ্ছা এবং মত বিনিময়, এটা দুটো ব্র্যান্ডিং করা হয়েছে, দুটোর মধ্যে বোঝা যাচ্ছে কী করা হয়েছে। অর্থাৎ শুভেচ্ছা বিনিময় পারস্পরিক, আর মত বিনিময় তিনি সাংবাদিকদের মত নিয়েছেন। এটা এটা একটা খুবই সিগনিফিক্যান্ট যে পেশা হিসেবে অথবা সাংবাদিকতা এবং গণমাধ্যমকে প্রাধান্য দিয়ে তার যে গণমাধ্যমের মাধ্যমে তার যে চেয়ারম্যান হিসেবে অভিষেক এটি। আর এই দ্বিতীয় হচ্ছে যে এই সংবাদ সম্মেলনে আমাদের অনেক বন্ধু আশা করেছিল, যেহেতু আমি 90-এর প্রথম থেকে 91-90 থেকে আমি সাংবাদিকতা করি, আমাদের অনেক বন্ধু, সিনিয়র অনেক এডিটর, অনেকেই ভাবছিলেন এই সংবাদ সম্মেলন কি আবার বাংলাদেশের শীর্ষ যে সংবাদ সম্মেলনগুলো যেমন হতো গত 1.5 দশকে সেই রকম হয়ে যায় কিনা, এরকম একটা আশঙ্কা অনেকেই ব্যক্ত করছিলেন সংবাদ সম্মেলনের আগে থেকেই। এবং এর মধ্যে কিন্তু খুব মজার ব্যাপার হচ্ছে যে মোটামুটি 95% বলা যাবে এইরকম আমরা আভাস পাইনি। কিন্তু খুব ইন্টারেস্টিং 2-3টা জিনিস আমি বলি। এটা তারেক রহমান সাহেব যথারীতি উনি যে দেশে এসে যে সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন এবং একটা যে অল ওভার ন্যাশনাল লিডারশিপের যে রোলটা, সেটার ব্যাপারে সেটা সবাই প্রশংসা করেছে। এবং ক্রিটিককেও করতে চাইলে সেটা একজন মনে হয় অন্য একটা বিষয় বলেছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, উনি সেখানে হস্তক্ষেপ করেছেন, এগুলো তো এই সময়ের কথা। কিন্তু আজকে সংবাদ সম্মেলনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস লেগেছে, একটি পত্রিকার চিফ রিপোর্টার তিনি একটা প্রশ্ন করেছেন এই যে আশঙ্কাকে নিয়ে, যে বিগত দিনে আমরা একটা জিনিস অভ্যস্ত হয়ে গেছি, শীর্ষ মহলে যখন সংবাদপত্র হয় সেখানে রীতিমতো একটা তেলের সমুদ্র বয়ে যায় আর কি। হ্যাঁ, তো সেটা আশা করি আপনি যদি শাসক ক্ষমতার দায়িত্ব পান সেটা হবে না, এবং আমরা সাংবাদিকরা মনে করি সাংবাদিকরা সেখানে যাবে, মালিকরা সেখানে সাংবাদিক সম্মেলনের নামে অথবা এরকম ঘটনা ঘটবে না। তখন মিডিয়া সেলের এবং প্রশ্নটা উনি একটু সুন্দর করে একটু এলাবোরেট করেছিলেন। মিডিয়া সেলের যিনি পরিচালনা করছিলেন ডক্টর পাভেল, ভদ্রলোক মানুষ, উনি বেসিক্যালি পেশায় ডাক্তার। তো যেহেতু সময়টা খুব লিমিটেড ছিল, উনি একটু অনুরোধ করতে যাচ্ছিলেন, তখন সেই সাংবাদিক বলছিল দয়া করে আপনি মাঝখানে কথা বলবেন না। এবং উনি কিন্তু এই ডোমিনেশন রিপোর্টারের যে রিপোর্ট, সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়, সাংবাদিক কিন্তু তার একটা প্রফেশনাল হায়ারকি যেটা উনি প্রিজার্ভ করেন, এখানে কিন্তু উনি কিন্তু সুন্দরভাবে বলেছেন। এবং এটা কিন্তু একটা অন্য অনেকের কাছে মনে হতে পারে এটা অন্যরকম, কিন্তু পাভেল সাহেব কিন্তু এখানে ওনাকে কিন্তু থামিয়ে দেননি। আর দ্বিতীয়ত চেয়ারম্যান সাহেবও, উনিও দেখেছি খুবই মনোযোগ সহকারে কথাটা শুনছেন এবং উনি আরও শুনতে আগ্রহী। পরবর্তীতে উনি বলেছেন যে মানে যে প্রধানমন্ত্রী বিট অথবা এই ধরনের যে কালচারগুলো আমাদের ডেভেলপ করছে, সেটা আপনি পরিসমাপ্ত করার ক্ষেত্রে আমরা আপনার ভূমিকা দেখতে চাইব। এবং এখানে কিন্তু আমি দেখেছি এই বিষয়টাকে, মানে আমি যতজনের সঙ্গে কথা বলেছি তারা প্রত্যেকেই এত সিরিয়াসলি নিয়েছে এবং পরবর্তীতে বিএনপি চেয়ারম্যান এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং এইভাবে বক্তব্য। এই কথাটা আমি এই জন্য বলছি যে সংবাদ সম্মেলন এমন ছিল না
সংবাদ সম্মেলন এমন ছিল না। আমি যেহেতু নিজেও 2002 থেকে 5 বঙ্গবন্ধে ছিলাম রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব হিসেবে, বঙ্গবন্ধে খুব বেশি মানে ন্যাশনাল পলিসি নিয়ে খুব একটা বেশি সংবাদ সম্মেলন হতো না, কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা যেহেতু একসঙ্গে কাজ করতাম সেখানে কিন্তু এই ব্যাপারটি ছিল না। আমি আবার আপনার কাছে আবার নিশ্চয়ই আসবো এই বিষয়ে। জনাব আবু বকর হানিফ, আপনার কাছে শুনতে চাই যে আজকে জনাব তারেক রহমানও বেশ কিছু ইস্যু আনলেন যে আমরা শুধুমাত্র পলিটিক্স নিয়ে কথা না বলে দেশের উন্নতির বিভিন্ন সেক্টর ধরে ধরে কথা বলি। তো তার মধ্যে একটা হচ্ছে কর্মসংস্থান, এবং এটা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন দেশের বাইরেও। আমাদের শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেটা তো অস্বীকারের কোনো জায়গা নেই। অসংখ্য শিক্ষিত বেকার সার্টিফিকেট নিয়ে তারা ঘুরছেন, এবং কাজের জায়গায় গেলে দেখা যাচ্ছে তারা হয়তো খুবই মানে বেসিক জায়গায় তাদের নলেজটা, এবং খুবই ইনিশিয়াল লেভেলে তারা চাকরি পান। সো এই জায়গাটা নিয়ে আপনার কি মনে হয় যে আমাদের প্রবলেমটা আসলে মূলত কোন জায়গায় আছে? ওয়েল, ধন্যবাদ আপনাকে। জনাব তারেক রহমানের যে আমি সংক্ষিপ্ত ভাষণটা শুনেছিলাম যে আই হ্যাভ এ প্ল্যান সবার আগে বাংলাদেশ, বেসিক্যালি অ্যাপ্রিসিয়েট দ্যাট, বিকজ উনি অনেক দিন ধরে দেশের বাইরে ছিলেন, বাইরের সেই উন্নয়ন দেখেছেন, এবং তার আলোকে বাংলাদেশকে আসলে একটা নতুন মাত্রায় নিয়ে যেতে চান। তার মধ্যে একটা হলো আনএমপ্লয়মেন্টকে রিডিউস করা, এবং সেটা করতে গেলে আমাদের যেসব শিক্ষা ব্যবস্থায় যেসব কারিকুলাম রয়েছে এটাকে রিফর্ম করতে হবে, রিফর্ম করা উচিত। হয়তো আপনি দেখবেন যে কোর্স কারিকুলামগুলো আপডেটেড না, আপগ্রেডেড না। এরপরে দেখা যাবে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা যে ফ্যাকাল্টি মেম্বার রয়েছে ওনারা হয়তো ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড না। যেমন ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, বুয়েট থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, তাকে আপনি ফ্যাকাল্টি মেম্বার হিসেবে নিয়ে নিলেন, কিন্তু উনি কি পড়াবেন? উনি তো সেই একাডেমিক আঙ্গিনাতে যেসব শিখেছেন সেটাই পড়াবেন। কিন্তু যদি টু ক্রিয়েট দ্য ইকোসিস্টেম বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া, তাহলে সেখানে তো ইন্ডাস্ট্রির নলেজ লাগবে, সেই নলেজটাকে ইন্টিগ্রেট করতে হবে। এবং সেটা যতক্ষণ পর্যন্ত হবে না, একটা স্টুডেন্ট কখনো স্কিলড হবে না, এবং সেই ব্যাচেলার ডিগ্রি করবে, মাস্টার ডিগ্রি করবে, এবং করার পরে সে এন্ট্রি লেভেল জব খুঁজবে। কারণ ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স দরকার, স্কিল দরকার, সেটা যেহেতু নাই এন্ট্রি লেভেল ঢুকবে। আর যদি স্কিল হয়ে বের হয় তাহলে সেখানে সে মিড টু সিনিয়র লেভেল যেতে পারে। আমার যে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তার আগেই আমি পিপল অ্যান্ড টেক দিয়ে শুরু করেছিলাম যাত্রা, যে 2005। তখন থেকে এই লাস্ট 20 ইয়ার্স আমি স্কিল ডেভেলপমেন্টের উপরে কাজ করে প্রায় 10,000 বাংলাদেশিকে আমেরিকান মেইন স্ট্রিমে 6 ফিগার জবস, অর্থাৎ $100,000 ইয়ারলি জবের ব্যবস্থা করে দিয়েছিলাম। আমি দেখেছি সেই স্কিলটা ম্যাটার, কারণ পিপল ব্যাচেলার করে, মাস্টার্স করে, এন্ট্রি লেভেলে জব খোঁজে অথবা পায় না, তাকে আলাদা একটা ট্রেনিং নিতে হয়, তাকে চাকরি নিতে হয়। আমি সেটাকেই আমাদের এই ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইন্টিগ্রেট করেছি। করতে গিয়ে আমি দেখি যে যারা শুধু ফ্যাকাল্টি মেম্বার, স্কলার, তাদেরকে দিয়ে হবে না। তাহলে আমাদের এখানে 161 ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছে। ইচ অ্যান্ড এভরি ওয়ান হ্যাজ 4 to 30 years of industry experience. It means in an average they have 18 years of industry experience. অর্থাৎ যে সাবজেক্ট পড়াবে সেটা যদি 4 বছরের এক্সপিরিয়েন্স না হয়, আমরা ওনাকে হায়ার করছি না। এতে করে কি হচ্ছে, উই আর ক্রিয়েটিং দ্য রেপ্লিকা অফ ওয়ার্ক এনভায়রনমেন্ট ইনটু দ্য ক্লাসরুম সেটিংস। অ্যাজ এ রেজাল্ট লাস্ট ইয়ার আমাদের 91% জব প্লেসমেন্ট হয়েছে, এবং যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেকে ফেরত চলে আসে, আবার 46 পিপল পিএইচডিতে চান্স পেয়েছে। ওই আদলে যদি এখানে 176 ইউনিভার্সিটি রয়েছে, এই ইউনিভার্সিটিগুলোকে যদি সেভাবে সাজানো যায়, তাহলে আমি তো মনে করি যে কোনো বেকার থাকবে না, প্রত্যেকেই মানে জব পাবে। দক্ষতাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ আপনাকে। শামসুল আলম মিটু, আপনার কাছে আসতে যাচ্ছি। একটা কথা কোট করতে চাই। জনাব তারেক রহমান যখন তাদের বিষয়ে সমালোচনার কথা বলছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আপনারা আলোচনা করবেন এবং সমালোচনা করবেন, তবে সমালোচনা ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সেটা যাতে জাতি হিসেবে আমাদের বিভেদ তৈরি না করে। এই মন্তব্যকে আসলে আপনি কিভাবে দেখছেন? এটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং অনেক ডিপ একটা ব্যাপার। এইখানে কিন্তু সমালোচনাটা কোনটা গঠনমূলক আর কোনটা গঠনমূলক নয়, এটা কিন্তু ডিটারমাইন করা খুব ডিফিকাল্ট। কারণ কোনো মন্ত্রীর সম্ভাব্য কোনো অ্যাকশন, সম্ভাব্য দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করার ক্ষেত্রে যখন ক্রিটিসিজম শুরু হয়, তখন সেই কাগজকে অথবা সেই সাংবাদিককে চিহ্নিত করা হয় যে তিনি হচ্ছে সরকার বিরোধী।
আগামীতে হয়তো বলা হবে তিনি ফ্যাসিবাদের দোসর। এখন প্রবলেম হচ্ছে সাংবাদিক যখন রিজনেবল গ্রাউন্ড টু বিলিভ, অর্থাৎ অর্থাৎ দুর্নীতির বেশিরভাগ দুর্নীতির কিন্তু আসলে ডকুমেন্ট করে দুর্নীতি হয় না। এখন তো আরও ক্রিপ্টোকারেন্সি এসে গেলো, এটা তো আরও ভয়াবহ। এই দুর্নীতি ধরতেই 20-30 বছর লাগবে আর কি। সো এটা আরও টেকনিক নিয়ে কাজ করতে হবে। কিন্তু প্রথমত সমালোচনার ক্ষেত্রে সমালোচনা সহ্য করার ক্ষমতা, কারণ আমাদের বুঝতে হবে যে একটা সমালোচনা, ধরুন আমি 10টা রাইট রিপোর্ট করেছি, 11 নম্বর রিপোর্টটিতে আমার সোর্স কিছু ফ্ল্যাকচুয়েট করেছে, মেবি ইট ওয়াজ 49 or 51%, দ্যাট ইজ নট দ্য ম্যাটার। ম্যাটারটা হচ্ছে এর মধ্যে 1% সত্যতা যদি থাকে, এটা আনার জন্য সরকার এবং জনগণেরও দায় আছে। সরকারের দায় এটা তদন্ত করা, আর জনগণের দায় হচ্ছে এই দুর্নীতি দ্বারা যারা ভিকটিম এবং কোনো না কোনোভাবে স্টেক আছে তাদের কিন্তু ভয়েস রেজ করা। দুর্নীতি হলে বলা এটা দুর্নীতি, আমি এফেক্টেড হয়েছি, আর দুর্নীতি না হলে বলা এটা দুর্নীতি হয় নাই, আপনি কেন এটা রিপোর্ট করছেন? কারণ আপনি যে বলছেন যে 3 জন ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে আমি একজন, আমি তো ক্ষতিগ্রস্ত হই নাই। অর্থাৎ পিপলস ভয়েসটা ইম্পর্টেন্ট। যেমন এখন প্রায়ই কথা বলা, যেমন আজকে এখানেও কথা এসছে যে সোশ্যাল মিডিয়ার উপরে ইনডাইরেক্ট একটা ইঙ্গিতপূর্ণ কথা এসছে। একজন সাংবাদিক বলেছেন যে সোশ্যাল মিডিয়া যেভাবে নানা রকমের এনার্কি ক্রিয়েট করা হচ্ছে, সেখানে সম্ভব আগামী সরকারগুলোকে এটা নজর দেওয়া দরকার। আমি মনে করি এটা হচ্ছে আত্মঘাতী। কারণ সোশ্যাল মিডিয়া নজরদারি করবে কে? তথ্য মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয়কে আর ক্ষমতা দেওয়ার দরকার নাই, বরং তথ্য মন্ত্রণালয় না রাখলে এদেশে গণতন্ত্র অনেক দ্রুত এগিয়ে যাবে। আরেকটা জায়গায় আমি একটুখানি আপনার আলোকপাত করতে চাই। একজন সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, তার বক্তব্যে বলেছেন যে মবের ভয়ে আসলে সাহসী সাংবাদিকতা করা যাচ্ছে না। এই ইস্যুটা মানে কিভাবে আসলে রিজলভ করা পসিবল? এইটা হচ্ছে যে শুনুন, এখন তো আমরা মব একটা মানে আমরা কিন্তু বুঝতে পারছি না যে আমরা আসলে কোন শাসন থেকে কোন শাসনে এসেছি। এখন এখানে আমরা সব কিছু আইডিয়াল স্টেটের মতো চাচ্ছি, এখানে আমরা সব কিছু চাচ্ছি প্লেটোর আইডিয়াল স্টেটের মতো, এটা হচ্ছে কেন, ওটা হচ্ছে কেন, এটা হচ্ছে। কিন্তু আমরা 15 বছরের একটা অসম্ভব রকমের শক্তিশালী একটা মানে সিস্টেমেটিক একটা দানব তৈরি হয়েছিল, যেই দানব থেকে তার নিজের দলের কর্মীরা, সাধারণ মানুষরা কেউই মুক্ত ছিল না। এখন কথাটা হচ্ছে যে আপনি এখন 15-16 মাসের মধ্যেই আপনি সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটা আশা করা ঠিক না। ফরাসি বিপ্লব 4টা পর্যায়ে হয়েছে, 4টি পর্যায়ে কিন্তু এর আফটারম্যাথ ছিল 3 থেকে 5 বছর পর্যন্ত। কারণ সোশ্যাল, পলিটিক্যাল, রিলিজিয়াস, কালচারাল প্রত্যেকটা সেক্টরে অনেকগুলো কমপ্লিকেটেড সমস্যা রেখে যাওয়া হয়েছে। এখন মব বলে অনেক কিছুকে জাস্টিফাই করা যাবে না, আবার মবের কথা বলে সব কিছুকে একভাবে দেখাও যাবে না। এখানে খুবই জটিল একটা সিচুয়েশন আছে, আমি বিস্তারিত আর বলছি না। আমি শুধু এটুকু বলতে পারি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার রোল প্লে করবে। আমাদের যারা জনমত নিয়ে কাজ করে তাদেরকে প্রথম রেজিলিয়েন্ট হতে হবে, তাদের ঘটনা বিশ্লেষণে তাদেরকে একটু রেজিলিয়েন্ট হতে হবে, পুলিশের তদন্তের অপেক্ষা করতে হবে, অথবা ফ্যাকচুয়াল ইনফরমেশনগুলো ডোমেইনে আসার জন্য অপেক্ষা করতে হবে। আপনি একটা ফেক একটা আসলো, আর এই সভাতে এসে আমি সুযোগ পেলাম আর এর উপরে 5 মিনিট আরও বললাম, এতে যাতে আরও স্প্রেড হয়। এটি কিন্তু কোনো আমরা সভ্যতার পরবর্তী স্তরে যেতে পারবো না। শুধু রেসপন্সিবল জার্নালিজম না, ইভেন আমরা যারা নাগরিক, আমরা যারা সাধারণ মানুষ, ইয়েস, প্রত্যেকেরই ধারণা করা উচিত যখন কোনো একটা ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে জাজমেন্টাল হয়ে যাওয়া উচিত না, ফ্যাক্ট জানা উচিত, অথবা একটা দেওয়া উচিত যে আপনি, আমি এতটুকু জেনেছি থাকা দরকার শক্তিশালী, বাংলাদেশে সেটাও নেই। ফ্যাক্ট চেকিং অথরিটি গভর্নমেন্টের স্পন্সর করা উচিত, গভর্নমেন্টের, এবং সেটা অবশ্যই গভর্নমেন্ট অর্গানাইজেশন হবে না, সেটা অবশ্যই তথ্য মন্ত্রণালয়ের অংশ হবে না। দ্যাটস ট্রু, থ্যাংক ইউ সো মাচ। জনাব আবু বকর হানিফ, আপনার কাছে একটুখানি জানতে চাই যে ডায়াসপোরা যারা রয়েছেন, আপনারা যারা দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকেন এবং মানে কর্মসংস্থান করেন বরং মানুষের, তারা তো একটা ছোট্ট গোষ্ঠী আছেন, কিন্তু একটা বড় গোষ্ঠী রয়েছেন যারা আসলে নিজেই শ্রমিক হয়ে হয়তো দেশের বাইরে গেছেন, কাজ করছেন, কিন্তু তাদের বাংলাদেশে অনেক বড় একটা রোল, তাদের রেমিটেন্স নিয়ে আমরা বারবার কথা বলি, কিন্তু তাদের সুযোগ সৃষ্টির জন্য কি আমরা আসলে কাজ করি কিনা? আপনি একটু বলবেন যে বাংলাদেশ থেকে যারা যায় তাদের স্কিল ডেভেলপমেন্ট বা তারা যাতে আরও বেশি প্রোডাক্টিভ হতে পারে বাংলাদেশের জন্য আমরা আসলে কি করতে পারি? এগেইন এখানে স্কিল ডেভেলপমেন্ট, একজন শ্রমিক যখন এখান থেকে যায়, সে যে পরিমাণ ইনকাম করে এবং রেমিটেন্স পাঠায়, তাকে যদি আমরা এক্সপার্ট করে পাঠাতে পারি, তাহলে সে দেখবেন যে আপনার 3 টাইমস পেতে পারে, এবং সেটার জন্য আলাদাভাবে এখানে নজর দেওয়া উচিত। বাংলাদেশে কি সিস্টেমটা আছে, যেটা আছে সেটা এনাফ কিনা? ফর এক্সাম্পল, লেটস সে আপনার
প্রত্যেককে তো ব্যাচেলার বা মাস্টার্স বা পিএইচডি করতে হবে না। এখানে আপনার টেকনোলজিক্যাল যেমন পলিটেকনিক আছে এবং টেকনোলজিক্যাল যে টেকনিক্যাল এডুকেশন যে ইনস্টিটিউট আছে এটিকে প্রায়োরিটাইজ করা, যে ধরেন প্লাম্বিং হতে পারে, সেখানে মেশনারি হতে পারে, এখানে আরও ড্রাইভিং হতে পারে, রাইট? এইসব জিনিসগুলো থেকে এক্সপার্ট করে যদি পাঠানো যায় এবং কাউকে ধরেন আনস্কিল কাউকে না পাঠানো, এটাকে রেস্ট্রিক্ট করা, এবং এখানে যদি সেই পরিমাণ যদি তৈরি করা যায় আমি মনে করি এটা খুব লাভবান হবে। কারিগরি শিক্ষার কিন্তু আলাদা একটা মানে ক্ষেত্রই আছে, একটা অথরিটি আছে, কিন্তু তারা কতটা সফল আপনি কি জানেন? আছে, বাট আই ডোন্ট নো ইট ইজ এফেক্টিভ অর নট। আমি একটা উদাহরণ দিতে পারি। আমার গ্রিন রোডে প্রান্তপথে পিপল অ্যান্ড টেক একটা ইনস্টিটিউট রয়েছে, ওইটারই একটা ক্যাম্পাস। 2014 থেকে আমি এখন এখানে করাই। আমি দেখেছি যে পলিটেকনিক স্কুলে পলিটেকনিক যারা পড়াশোনা করে ওরা এসে ওদের একটা মানে লাস্ট ইয়ারে একটা সার্টিফিকেট লাগে, রাইট? ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন একটা সার্টিফিকেট লাগে। অনেকে দেখা যায় যে 5,000 6,000 টাকা দিয়ে ওই সার্টিফিকেটটা হয়তো 1 সপ্তাহ 1.5 সপ্তাহ দেখে তারপরে করে যায়। আমি এটা যখন দেখলাম তখন আমি বললাম যে ওকে, লেটস হেল্প দেম আউট। আমার এখন প্রায় 1000-এর মতো প্রত্যেক বছর 1000-এর মতো এই স্টুডেন্ট বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে আসে, এসে 3 মাস থাকে। 3 মাস এক্স্যাক্টলি 3 মাস থাকে, 3 মাস থাকে। আমি উদাহরণটা দিচ্ছি, 3 মাস থেকে হাতে কলমে শিখে এর ম্যাক্সিমামকে আমরা চেষ্টা করি জব দিতে। কিন্তু আমরা যখন দেখি তখন দেখি যে মনে হচ্ছে যেন কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছে, মনে হচ্ছে যেন বিগিনার্স। সো এই যে জিনিসগুলো হয়তো 3 মাসটা বা 6 মাসে চলে যায়, তো এটা আসলে প্রপারলি ওখানে আমার মনে হয় না পড়াশোনা করানো হচ্ছে। এই এআই এর যুগে এখন এন্ট্রি লেভেল কোনো জব নাই, কারণ এআই, এজেন্টিক এআই আপনার ইভেন এন্ট্রি লেভেল মিড লেভেল জব পর্যন্ত করে দিচ্ছে। তার মানে যারা ব্যাচেলার করছে লাস্ট 21 ইয়ার্স আমি যে ক্যাম্পেইনটা করে যাচ্ছি যে স্কিল বেজ এডুকেশন লাগবে, সেটা এখন এআই এসে ফোর্সিবলি স্টাবলিশ করছে। তার কারণ কেউ এখন এন্ট্রি লেভেলে জব পাবে না, কারণ তাকে যদি জব পেতে হয় মিড টু সিনিয়র লেভেল ঢুকতে হবে। অর্থাৎ এআই দিয়ে, যেমন ফর এক্সাম্পল আপনি 25 প্রোগ্রামার আপনি হায়ার করলেন, 2 মাস ধরে কাজ করালেন, যে কাজটা আপনি করালেন এটা এআই দিয়ে, এজেন্ট দিয়ে আপনি হাফ এন আওয়ারের মধ্যে শেষ করতে পারবেন। ধরনও তো বদলেছে, তার মানে আমাদের দক্ষতার ধরনও বদলাতে হবে। হাফ এন আওয়ারের মধ্যে শেষ করে ফেলতে পারবেন। তাহলে যারা ব্যাচেলার করলো মাস্টার্স করবে তারা কোথায় যাবে? তো তাদেরকে সেখান থেকে শুরু করতে হবে। অর্থাৎ স্কিলটা এরা ব্যাচেলার বা মাস্টার্স করার সময় তৈরি করতে হবে। ওরা ওখানে গিয়ে ডিবাগ করবে, এনহ্যান্স করবে, এবং এখানে আরও অন্যান্য যেসব জিনিসগুলোকে মডিফাই করা দরকার সেটা করতে পারবে। তো স্কিলের কোনো বিকল্প নাই। আপনার গভর্নমেন্ট আসলে কি করতে পারে না ভাস্ট এরিয়া? গভর্নমেন্ট করতে পারে, আমি যেটা মনে করতে পারি যে 176 ইউনিভার্সিটি রয়েছে। এই ইউনিভার্সিটিতে কতটুকু বাধ্যবাধকতা আছে যারা পাশ করলে এদের একটা পোর্শন ম্যান্ডেটরি জব পেতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আছে কিনা আমার নাই। আমাদের আমেরিকাতে আমাদের যে ইউনিভার্সিটি যে অ্যাক্রিডিটেড 70% আপনাকে জব প্লেসমেন্ট করতে হবে, যদি না হয় কমপ্লায়েন্সের মধ্যে আপনার এটাকে অ্যাকশন নেবে। আমাদের 91% গত বছর হয়েছে। তো এরকম যদি একটা রুল করা যায় যে 50% 60% জব পেতে হবে এবং সেই জবটা ভিজিবল হতে হবে, এই অ্যাকাউন্টেবিলিটির মধ্যে যদি নিয়ে আসা যায়, এরপরে ট্রেন দ্য ট্রেনার। আপনার ধরেন ফ্যাকাল্টি মেম্বার 15 বছর আগে 20 বছর আগ থেকে পড়াশোনা করা, কিন্তু ওনারা আপডেট এবং আপগ্রেড করছে না। এই আপডেট এবং আপগ্রেড করার জন্য এই জিনিসগুলোকে একটা পদক্ষেপ নেওয়া দরকার। শামসুল আলম মিল্টন, আপনার কাছে জানতে চাই, আপনি নিজেও একটা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হিসেবে রয়েছেন, কিন্তু কিছুদিন পরপরই দেখা যায় যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় লেভেলে যে পড়াশোনা করা হয় সেটা হয়তো বহির্বিশ্বের স্ট্যান্ডার্ডে ক্লাস 8 পাসের সমান, ম্যাট্রিক পাসের সমান। সো এইটা নিয়ে তো আসলে আমরা বলতে পারি না যে আমাদের শিক্ষিত বেকার রয়েছে। সো সার্টিফিকেট পেলেই তারা শিক্ষিত কিনা, বা সিজিপিএ ধরেন একটা কিছু নিয়ে বের হয়ে গেল কারণ তারা পাতায় পাতায় লিখেছে, তাদেরকে তো আমরা দক্ষ জনশক্তি বলতে পারি না, এবং সেই জায়গায় তো আমরা আসলে অনেক পিছিয়ে পড়ি। আপনার কি মনে হয় আসলে এই জায়গায় কি করা যায়? এখানে আমি জাস্ট একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে ক্লাস 8 লেভেল না পুরোপুরি, বাট আমি যেটা ইউএস এবং ইউকেতে যেটা দেখি, এরা দুটো দেশ তো একটা লিডিং বলতে গেলে এমপ্লয়মেন্ট অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো সেখানে আমাদের মাস্টার্সকে ইউএসএতে আমি সব স্টেটে একইভাবে করা হয় না, অনেক জায়গায় অনেক রকম, কিন্তু ইউকেতে যেটা করা হয় সেটা হচ্ছে গ্রাজুয়েশন। মানে কেউ একজন এখান থেকে অনার্স অ্যান্ড মাস্টার্স করে গেল, ওকে সরাসরি গ্রাজুয়েশনে নামিয়ে দিল, স্ট্যান্ডার্ড গ্রাজুয়েশনে।
এটা হচ্ছে লেভেলিং। আচ্ছা, আরও অনেক লেভেলিং আছে, শুধু ডিগ্রি দিয়ে কি হবে না হবে এটা, কিন্তু এই প্রবলেম পশ্চিমেও ছিল এবং এখনও আছে এবং এরা সলভ করে ফেলেছে বহু আগে। এই জন্য HND অর্থাৎ হায়ার ন্যাশনাল ডিপ্লোমা এক এক দেশে এক এক রকম। উন্নত দেশগুলোতে ডিগ্রি তারাই করে যারা শিক্ষা অথবা গবেষণাতে যান, আসলে হায়ার ডিগ্রি করেন না। কিন্তু তারা যেভাবে সলভ করছেন HND এগুলো দিয়ে বিভিন্ন সাবজেক্টের উপরে, এবং যখন রিক্রুটমেন্ট হয় প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট তখন চাওয়া হয় যে তোমার এই ক্ষেত্রে কী আছে, সেক্ষেত্রেও কিন্তু কোনো ডিগ্রি চাওয়া হয় না। যে যার কম্পিটেন্সি প্রুভ করার জন্য সে এটা বলে যে আমি ওয়াশিংটন ইউনিভার্সিটি অথবা এ থেকে সায়েন্স সেক্টর আমি এটা করেছি, আমার এই ডিপ্লোমাটা আছে, অ্যান্ড দেন তাকে একটা ছোটোখাটো টেস্টের মাধ্যমে বোঝা যায় যে সে কাজটা পারে, কাজটা দিয়ে দেবে। আমাদের ন্যাশনাল পলিসিতে টানতে হবে। এখন যেটা হচ্ছে 21টা মিনিস্ট্রি স্কিল নিয়ে কাজ করে, অ্যান্ড এন্ড অফ দ্য রেজাল্ট আপনি কিছুটা বলেছেন যে আমরা স্কিল লোক পাঠাতে পারছি না, ভাই যেটা বলছিলেন আনস্কিল লোক না পাঠানো, এটাই হচ্ছে মেইন সমস্যা। অর্থাৎ আমরা আসলে যেটা পাঠাচ্ছি সেটা হচ্ছে 99% সম্ভবত আনস্কিল। এখন এখানে তারেক রহমান সাহেবের একটা কথা খুব ইম্পর্টেন্ট, আমি ছোট্ট করে বলে দিই 30 সেকেন্ডে। উনি বলেছেন যে একটা নির্দিষ্ট সম্ভবত 18 মাসের মধ্যে 1 কোটি মানুষের, এটা পলিটিক্যাল ডিজায়ার হিসেবে খুবই ভালো, কিন্তু ওনার পলিসি মেকাররা কিংবা ট্রানজিশন টিম তারা নিশ্চয়ই আরও ভাববেন যে যেন উনি আজকে বলছিলেন যে 1-2 বছরের মধ্যে যদি 15-20 লক্ষ স্কিল লোককে আমরা পাঠাতে পারি, এটাও একটা খুব ভালো ঘোষণা। কিন্তু প্রবলেম হচ্ছে নতুন করে এই ট্রেনিংগুলোকে 21টা মিনিস্ট্রি থেকে একটা জায়গায় নিয়ে এসে অথবা 21টাতেই সুপরিকল্পিতভাবে এটাকে করা, 15-20 লক্ষ লোক পাঠানো, এটা যতটা দুরূহ তার চেয়ে অনেক সহজ হচ্ছে। যেমন সৌদি আরবেই আমাদের 50 লক্ষের উপরে মানুষ আছে, যার মধ্যে 99% হচ্ছে আনস্কিল লেবার। তাদেরকে আমরা যেমন আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা একেবারে সেপ্টেম্বর থেকেই আমরা যে প্রোগ্রামটা করছি স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের, যেটা ডক্টর এহসানুল হক মিলনের ডাইরেক্টর, উনি ওনার রিসার্চই করেছেন এটার উপরে। পড়াশোনাকে প্র্যাকটিক্যাল লাইফে সাকসেস করতে হলে স্কিল নিতে হবে, এটা হচ্ছে ওনার সামারি। এখন ওই 50 লক্ষ লোকের মধ্যে অ্যাক্রেডিটেশন কাউন্সিল সৌদি আরবের, ওদের কয়েক মাস আগে ভিজিটে আমরা তাদের সঙ্গে মিটিং করেছিলাম। ওরা মানে আমাদের যে অ্যাক্রেডিটেশন এবং ওদের অ্যাক্রেডিটেশন মিলে আমাদের স্কিল লেবারদেরকে, আনস্কিল লেবারদেরকে ওরা ওখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারে। একটা ট্রেনিং যদি করে 20 লক্ষ মানুষকে, তাহলে ওদের স্যালারিটা হবে মিনিমাম 4 থেকে 5 গুণ অ্যাটলিস্ট। তাহলে আমরা কিন্তু না পাঠিয়ে নতুন করে পাঠাতেই হবে, অবশ্যই আমাদের স্কিল লোক প্রতি বছর 5 লাখের মতো যায়। তো সেটাকে যখন অ্যাড হবে ওটা, আর ওখানেই আমাদের বড় ইয়ে আছে, মালয়েশিয়াতে আছে, মালয়েশিয়াতেও প্রায় আমার মনে হয় নট লেস দেন 20 লাখ। সো আমার মনে হয় যে আমরা কি করছি প্রাইভেট ইনস্টিটিউশনগুলোর, পাবলিক ইনস্টিটিউশনগুলো, আর পাবলিক ইনস্টিটিউশনগুলো ফেল করার কী কারণ সেটা আমরা মোটামুটি সবাই জানি। ন্যাশনাল পলিসিতে ওই জিনিসটা অ্যাডপ্ট করা দরকার। জনাব হানিফ যেমন বলছেন, কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাদেরকে এই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। এক্স্যাক্টলি। আমি আপনাকে একটা কথা বলি, এটা নিয়ে আমরা অনেকগুলো 18 মাসে আমরা এর আগেও অনেক গবেষণা হয়েছে, বাট ডক্টর মিলনের রিসার্চের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে ডিগ্রি সার্টিফিকেটটা কেন দরকার, অনেকগুলো কারণ, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। সেটা হচ্ছে সামাজিক কারণে, একটা মর্যাদার প্রশ্ন, আর সঙ্গে বিয়ে শাদী এটা সেটা এইসব তো আছে, এগুলো মানে এখন ধরুন মানে সোশ্যাল স্ট্রাকচারে এটা ঢুকে গেছে। অবশ্যই অবশ্যই, এবং সোশ্যাল যে ইয়েটা ফেব্রিকটা, এখান থেকে আমরা কেউ বাইরে না, আমরা ওর ভেতরেই একটা ছোটো ছোটো ইয়ে। তো আমরা মনে করি ইংল্যান্ডে যেমন আমার অভিজ্ঞতা, অ্যাপ্রেন্টিসশিপ, ওই আটলান্টিকের ওই পারে আমেরিকাতেও আজকে ডোনাল্ড ট্রাম্পের মেইন রহস্য কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ। বেসিক্যালি অ্যাপ্রেন্টিসশিপ হচ্ছে ওটা দিয়েই তারা কিন্তু এই সমস্যার সমাধান করেছে। ভাই যেটা বলছিলেন যে ইন্ডাস্ট্রি মানে পড়াশোনার সময় ইন্ডাস্ট্রির সঙ্গে লিঙ্ক, এবং এটা বাধ্যতামূলক। ইংল্যান্ডে ক্লাস 8 থেকে বাধ্যতামূলক, তাকে প্রতি বছর কয়েক সপ্তাহ, তারপরে যেটা কলেজ শেষ হওয়ার পর মিনিমাম 6 মান্থ টু 9 মান্থস, আর ইউনিভার্সিটিতে তাকে কোনো না কোনোভাবে অ্যাপ্রেন্টিসশিপ হলে অনেক দিক থেকে বেনিফিট পাওয়া যায়, এবং সে আসলে তার কোনো ডিগ্রি শেষ করতে হয় না। সে অ্যাপ্রেন্টিসশিপ কোথাও করতে গেল, দেখা গেল ও বললো যে আমার তো এরকম দরকার। মানে মনিটরিং ব্যবস্থাটা কেন্দ্রীয়ভাবে আসলে থাকতে হবে আমাদের না, এবং গভর্নমেন্ট যখন পলিসি নেবে, যেন আমরা একটা জিনিস নিয়ে অ্যাসেসমেন্ট করছি এবং অনেক স্টাডি করেছি যে তারুণ্যে বিনিয়োগ 21টা মিনিস্ট্রি যেটা করছে, এটা কি এমপ্লয়মেন্টের জন্য করছে। যদি এমপ্লয়মেন্ট করা না যায়, তাহলে আমাদের যত উন্নতি, যত এই যে গণতন্ত্র যা কিছু আছে, সংস্কার, সব কিন্তু ভেসে যাবে। আমি আবার আপনার কাছে আসবো। জি, আবু বকর হানিফ, আপনার কাছে। আমারও এরকম প্রস্তাব আমি অনেক আগে থেকেই আমি লিখেছিলাম একটা ইয়েতে, যে এমবিসিতে যে আমাদের কমার্শিয়াল কাউন্সিলর রয়েছেন, ওনাদের এই উইংটাকে নিয়ে যারা ধরেন ইউএসএতে আছে বা মালয়েশিয়াতে আছে অথবা সৌদি আরব আছে, যারা অলরেডি চলে গিয়েছে, ওনাদের জন্য ওই দেশের উপযোগী কাস্টমাইজ করে কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করা। তো এখানে হয়তো সরকার যদি কিছু প্রণোদনা দেয়, তাহলে কি হচ্ছে, ওনারা কিন্তু
3 টাইমস 4 টাইমস পেয়ে যাবে সেই জিনিসগুলো। অপরদিকে দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট, আপনাকে জব যে বাংলাদেশে থাকতে হবে এমন কোনো কথা নাই, এখানে বসেও পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করতে পারবে। Freelancing সেরকম যেমন কন্টেন্ট রাইটিং বলেন বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলেন, ক্লাউড অ্যান্ড AWS, অথবা দেখবেন যে UI IX ডিজাইন, অথবা সফটওয়্যার ডেভেলপমেন্টে যেমন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, অথবা এই যে এবং বাংলাদেশে অনেকে ফুললি করছেও কিন্তু এইসব এরকম নিজের জিনিসগুলোকে যদি চেষ্টায়। এক্সপার্টিজ অর্জন করা যায় তাহলে এই দেশে বসেই বিভিন্ন জায়গায় আমরা কাজ করা যাবে। টেলিভিশনের পর্দায় আপাতত বিদায় নিচ্ছি, আছি সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে। জি, আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে এইবারে তো আমাদের মানে বাংলাদেশের রাজনীতি নিয়ে, আপনারা দেশের বাইরে থাকেন বটে, কিন্তু বাংলাদেশকে নিয়ে নিশ্চয়ই আপনারা ভাবেন, সেই জন্য আবার বাংলাদেশে ফিরে ফিরে আসা। দীর্ঘদিন ধরেও যারা বাইরে থাকেন, আপনাদের তো এবার ভোটাধিকার আপনারা প্রয়োগ করতে পারবেন, এখানে এসে হোক কিংবা ওখানে থেকেও করার ব্যবস্থা করা হয়েছে। সো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বা বাংলাদেশে কি হচ্ছে সেটা আসলে সেখানকার মানুষকে, আপনারা যারা বাইরে থাকেন দীর্ঘদিন ধরে, তাদেরকে কিভাবে প্রভাবিত করে একটু জানতে চাই। ওয়েল ডেফিনেটলি আমরা বাইরে থাকি, এর অর্থে নয় যে আমরা আপনার NRV হয়ে গেছি বা বাংলাদেশকে আমরা ভুলে গেছি, এরকম না। বিশেষ করে আমরা এখন ফার্স্ট জেনারেশন, যেহেতু ফার্স্ট জেনারেশন, যেহেতু আমরা নিজেকে অ্যালিনিয়েটেড না করে, অ্যালুপ না থেকে, আমরা ড্রেন এই শব্দটা অ্যাকচুয়ালি এখন অবসলেট। কারণ এই ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট, আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকেই কন্ট্রিবিউট করতে পারেন। $বিলিয়ন দিয়ে যে সলিউশনটা তৈরি হচ্ছে সেটা আপনি ফ্রি আপনি এক্সপোর্ট করতে পারছেন বা শেয়ার করতে পারছেন। তাহলে আমি যদি আমেরিকাতেও থাকি তাহলে সেখান থেকে আমি কন্ট্রিবিউট করছি। যখনই আমি কন্ট্রিবিউট করছি, দেশকে নিয়ে যখন আমি ভাবছি, ডেফিনেটলি দেশের যে সব পলিটিক্যাল সিচুয়েশন বলেন, যে কোনো সিচুয়েশন বলেন, এটা আমাদেরকে ব্যথিত করে বা আমাদেরকে আপ্লুত করে, আনন্দিত করে। তো সে কারণে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে যে আমাদেরকেও পার্ট করলো, যে আমরাও যাতে ভোটাধিকার দিতে পারবো, আমরাও যাতে এটা পার্ট হতে পারবো, এই জিনিসগুলো খুবই ভালো উদ্যোগ। ফর এক্সাম্পল, যেমন আমি হয়তো ফার্স্ট জেনারেশন, কিন্তু আমার মেয়ে, ওরা তো আমেরিকাতে বরণ করেছে, কাজে ওরা আমেরিকান, ওরা কেন এই দেশে আসবে? যদি তাদেরকে না আনতে পারি তাহলে ইট উইল বি এ লস্ট ট্রেজার অফ বাংলাদেশ, আমরা তাদেরকে হারিয়ে ফেলবো। কারণ আমরা যেরকম এখানে কন্ট্রিবিউট করছি, আমরা ইনভেস্ট করছি, আমরা এটাকে নিয়ে ভাবছি, ওদেরকে যখন আমরা এখানে নিয়ে আসব, ওদেরকে যখন ওরা যখন এখানে এদেশের ভ্যালুসগুলোকে দেখবে, তখন কন্ট্রিবিউট করার সুযোগ পাবে। এবং আমাদের বাংলাদেশকে আমেরিকান মেইন স্ট্রিমে বা পৃথিবীর যেখানে থাকে তাদের মেইন স্ট্রিমে লবিং করার সুযোগ পাবে এবং ওখানে রিপ্রেজেন্ট করার সুযোগ পাবে। তো এই কারণে আমি এটা একটা ভালো উদ্যোগ মনে করি। থ্যাংক ইউ। শামসুল আলম লিটন, আপনার কাছে আমি সেম প্রশ্ন মোটামুটি, কারণ বাংলাদেশের বাইরেও দেখি আমি যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিরও গ্রুপ থাকে, যে ইউরোপীয় শাখার হয়তো অনেক শক্তিশালী গ্রুপ, এবং সেখানকারও একটা বড় প্রভাব রয়েছে। এবং বাংলাদেশের পলিটিশিয়ানরা কিছু হলেই হয়তো দেশের বাইরে যান, একটা দীর্ঘ সময় থেকেছেন বাংলাদেশের অনেক রাজনীতিবিদ, এখনও আছেন অনেকে। সো সেই জায়গায় একটু বলবেন যে আপনারা যারা বাইরে আছেন, আপনিও দীর্ঘদিন থেকেছেন, তাদের আসলে বাংলাদেশের রাজনীতিতে কি ভূমিকা এবং বাংলাদেশের রাজনীতির প্রভাব তাদের উপর কেমন পড়ে যারা বাইরে থাকেন? অবশ্যই দেশ অশান্ত থাকলে প্রবাসে যারা আছেন কোটি মানুষ, তাদের মধ্যে অশান্তি থাকবে। কারণ তার সন্তান অথবা ভাই, বাবা মা, তারা কিভাবে আছেন, তাদের নিরাপত্তা কতটুকু। দেখুন, 11 সাল থেকে আমি 5 থেকে 11 পর্যন্ত আমরা কোনো সিভিল রাইট মুভমেন্ট ওখানে, যদিও 1/11-এর সময় কিছু আমরা সেমিনার করছিলাম ডেমোক্রেসি নিয়ে, এবং সেখানে সবাই মিলেই। তারপরে ডেমোক্রেসি আসার পরে আমার মনে পড়ে 9 থেকে 11-12 পর্যন্ত আমরা সিভিল রাইট নিয়ে চিন্তা করি নাই। এখানে একটা পার্লামেন্ট ছিল, কথাবার্তা হতো, দেশের ভিতরে সবাই আলাপ আলোচনা করছিলেন। 11-12-র দিকে যখন গুম শুরু হলো, তখন আমরা যারা বিভিন্ন সময় কনসিয়েন্স পার্ট হিসেবে নিজেদেরকে মনে করতাম এবং চিন্তা করতাম, তখন কিন্তু আমরা এই সিভিল রাইট মুভমেন্ট আমরা শুরু করি। এই সময়ের কথা আমি বলছি। তার আগে তো স্বাধীনতা সংগ্রামের সময় বিলাতে অনেক বড় সংগ্রাম ছিল, বিশ্বব্যাপী অর্গানাইজ করা হয়েছিল। কিন্তু গণতন্ত্র আসার পরে আমাদের তো আসলে এগুলো নিয়ে ভাবার দরকার ছিল না। যখন গুম শুরু হলো, প্রথম দু একটা মনে হলো যেন হয়তো ঠিক আছে, ইনভেস্টিগেশন চলছে, দেখা যাক কী হয়। কিন্তু দেখা গেল যে পর পর চলছে, এবং সবগুলো গুমের ক্যারেক্টার এক, অর্থাৎ এরা আইদার ডেমোক্রেসির কথা বলছে, ওর কোনো অন্যায়ের বিরোধিতা করছে, আর তারপরে তো 14-র পরে সেটা তো ম্যাসিভ আকার ধারণ করলো। দেখা গেলো যে একদম ঠিক 71-এ যেভাবে ঘাতক বাহিনী যেভাবে লিস্ট করে মানুষকে বিভিন্ন পাড়ায় মহল্লায় আগুন দিয়ে দিত, ঠিক সেভাবে মানুষগুলোকে ধরে নিয়ে আসলো। টেলিভিশনে একটা কথা বললো, আপনার প্রোগ্রামে এসে দেখা গেলো যে
উনি আর বাড়ি ফিরতে যেতে পারছেন না। এইভাবে ভয়ের সংস্কৃতি যখন শুরু হলো তখন কিন্তু ভয়টা শুধু দেশে ছিল না, প্রবাসী আমরা যারা ছিলাম তাদের ভয়টা আরও বেশি ছিল। কারণ আপনারা একটা পর্যায়ে কিন্তু অভ্যস্ত হয়ে যান, ঠিক আছে এটা হতেই পারে, কিন্তু আমরা তো আমাদের আতঙ্ক তো আরও বেশি। যেমন ইন্টারনেট বন্ধ করার পরে এই যে জুলাই আগস্টে বিদেশে প্যানিক করে অনেক বাবা মার মানে প্রেশার ওঠানামা করেছে, অনেক দিন ঘুম হতে পারে নাই, ভয়াবহ একটা অবস্থা হয়েছে আর কি। তো সেই কারণে দেশ শান্ত থাকলে, দেশে প্রসেসের মধ্যে যদি থাকে, দেখেন কারো এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। কারণ ফোরামগুলো যদি ঠিকমতো থাকে, একটা দেশ চালানোর জন্য এখন নাসার বিজ্ঞানী হওয়ার দরকার নাই। এখানে সিস্টেমেটিক কতগুলো ব্যবস্থা আছে, সেখানে অ্যাবজর্ব হবে, সে দিনে দিনে ডেভেলপ করবে। আমাদের দেশের বাইরের রাজনীতি, অনেকে বলে শুধু বাংলাদেশের লোকেরা বাইরে গণ্ডগোল করে, তা না। ইন্ডিয়াতে যে শিখ খালিস্তানের যে স্বাধীনতাকামীরা, তাদের সঙ্গে বিজেপির লোকদের কিন্তু গত কয়েক বছরের সমানে মারামারি হচ্ছে, স্ট্রিটে মারামারি হচ্ছে, অনেক বড় বড় ঘটনা ঘটছে। এবং ইন্ডিয়ান যে গোয়েন্দা সংস্থা বিশ্বের বিভিন্ন দেশে খালিস্তানপন্থীদেরকে হত্যা করছে। এবং এটা নিয়ে পশ্চিমা বিশ্ব শুধু রাশিয়া থেকে তেল কেনার ইস্যু না, শুধু তার স্বাধীনতাকামী হত্যার ইস্যু নিয়েও মানে ফাইভ আইজ অ্যান্ড আদার কান্ট্রিজ কিন্তু অলরেডি এই গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় কর্তৃপক্ষকে আন্তর্জাতিক বড় মাপের সন্ত্রাসী যে সমস্ত ডোশিয়ার আছে ওর মধ্যে কিন্তু চলে গেছে অলরেডি। সো আমি মনে করি যে আমাদের এই সমস্যাটা কেন ওখানে কমিউনাল সমস্যা, এবং সবসময় এই যে মোস্তাফিজকে নিয়ে যেটা হলো বিবেচিত। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে গণতান্ত্রিকভাবে 20 বছর দেশ চলুক, বিদেশে কেউ রাজনীতি করার সময় পাবে না। কারণ বিদেশে প্রত্যেকে অত্যন্ত বিজি এবং অত্যন্ত মূল্যবান কাজ করে, এবং তাদের উপর অনেক পরিবার নির্ভর করে। তারা এমনি এমনি করে না, তাদের অনেক মানে যে অশান্তি, তাদের যে হ্যাঁ রাজনীতি কি অপরাধ? নো, রাজনীতি অপরাধ না, এবং সেখানে কেউই অপরাধের কাজ করে না। কিন্তু কথাটা হচ্ছে যে আমি দেশে অনেক মানুষকে খুন করার জন্য নির্দেশ দিয়ে ওখানে গিয়ে পালালাম, এইটা আর রাজনৈতিক যে অধিকার, মানবাধিকার, এটা সংগ্রাম কিন্তু আবার এক করা ঠিক হবে না। অনেক ধন্যবাদ আপনারা দুজনকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন আমাদের। আজকের মতো বিদায় নিচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে। আবারও নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।